নমস্কার। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে আগামী 6ই ডিসেম্বর বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে যে এক বৃহৎ আবেদন সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে রাজ্যের সমস্ত সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা দলমত নির্বিশেষে যোগদান করবেন, এই আশা প্রথমে রাখি। দ্বিতীয়ত, ভেবেছিলাম কিছুই বলবো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে কতিপয় গোষ্ঠী বলবো, সংগঠন নয়, হ্যাঁ, তারা মানে যেভাবে বিষোদ্গার করছেন বা উৎসাহ করছেন, তার উপযুক্ত জবাব না দিলে চলবে না। আপনারা লক্ষ্য করেছেন যে 2024-এর জানুয়ারি মাসে সরকারের একটা পলিসি মেকিংয়ে ঠিক হয় যে 2011 থেকে 2024 সালে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিকদের স্ট্যাটাস সম্পর্কে একটা নোট দিয়ে জানতে চাওয়া হয়। চিফ সেক্রেটারি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় ধাপে ধাপে বাজেটের পর সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে তাদের শিক্ষাগত এবং যোগ্যতার নিরিখে এবং অভিজ্ঞতার ভিত্তিতে একটা মাইনে এই সরকার ঠিক করেছে। সব সব যত রকম চুক্তিভিত্তিক কাজে বিভিন্ন দপ্তরে একমাত্র ব্যতিক্রম এই এডুকেশন ডিপার্টমেন্ট। অথচ সেই ডিপার্টমেন্টেরই একটা পার্ট আছে, আইসিটি কম্পিউটার বলে, যারা দিন বছর 7-8 আগেও তারা মানে সম্পূর্ণ একটা সংস্থার মাধ্যমে, প্রাইভেট সংস্থার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিল এবং তাদের বছরে চুক্তি নবীকরণ ওই প্রাইভেট সংস্থা করত। তাদেরকে ডাইরেক্ট গভর্নমেন্ট নিজের চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে নিয়ে এবং তাদেরকে আজকে একটা 25,000 টাকা মাইনে প্রায় স্যালারি করে দিয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। অথচ এই রাজ্যেই পার্শ্ব শিক্ষকরা, যারা 20 বছর ধরে শিক্ষকতা করছেন, যাদেরকে প্রয়োজনীয় যাবতীয় শিক্ষাগত যোগ্যতা বর্তমান মানের নিরিখে ডিএলএড প্রাইমারিতে এবং এইচএস 50% মিনিমাম থাকতে হবে, এই গভর্নমেন্ট করিয়েছে এবং যাদের ছিল না। আর প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের গ্র্যাজুয়েশন এবং ডিএলএড। অথচ যার 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে এই শিক্ষক শিক্ষিকাদের মাইনে বাবদ, আর 40% রাজ্য সরকার দেবে, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো টাকা নেই। অথচ রাজ্যের আর সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের, যাদের 100% টাকা এই সরকার ব্যয় করবে, তাদের ক্ষেত্রে পর্যাপ্ত টাকা আছে। আমার এইটা ভাবতে অবাক লাগে যে সিপিএম এর আমলে আমরা নিয়োগ হয়েছি দেখে আমরা হয়ে গেলাম সিপিএম এর আমলের পাপ। আর যারা ডাইরেক্ট সিপিএম করতো, আমি বলে দিতে পারি নাম কিছু আছে। রিসেন্ট সংখ্যালঘু দপ্তরের একজন ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন, প্রায় মন্ত্রীর সমান, ঠিক আছে, যিনি মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য আমলে একজন মন্ত্রী ছিলেন। হ্যাঁ, তারপর একজন আছেন উত্তরবঙ্গের একজন, তিনিও সিপিএমের মন্ত্রী ছিলেন, বর্তমানেও মন্ত্রী। এরকম অনেক আছে, অনেক ছোট মাঝারি বড় অনেক আছে যারা সিপিএম আমলে মন্ত্রী ছিল, এখনো তারা হয় মন্ত্রী নয় বড় বড় পদে আছেন। তাহলে তারা যদি বড় বড় পদে থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, আমরা কেবলমাত্র সিপিএম আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছি দেখে আমাদের বাঁচবার অধিকার নেই? আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই? আপনি ভাবুন তো, একই ডিপার্টমেন্টে আমরা চাকরি করি, সর্বশিক্ষা দপ্তর, যেখানে আমার চেয়ে কম যারা যোগ্যতায়, ঠিক আছে, তারা পাচ্ছে আমার প্রায় ডবল। আমি পাচ্ছি 9,000 সামথিং, আর তারা পায় 18,000 সামথিং। গ্রুপ ডি স্টাফ, ঝাড়ুদার, পাহারাদার। গ্রুপ সি পায় তার চেয়েও বেশি, 22-23 হাজার। সেটা নিয়ে আমরা যখন আরটিআই করে জেনে যখন আমরা কোর্টে কেস করলাম, সরকার সেটা মেনে তো নিলই না, উল্টে 4-5টা উকিল দাঁড় করিয়ে সেই কেস দিনের পর দিন লড়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে কি প্রমাণিত হয় যে সরকারের বিন্দুমাত্র কোনো মানসিকতা নেই যে পার্শ্ব শিক্ষকরা ভালোভাবে বেঁচে পড়তে থাকুক। আমরা যখন দেখলাম যে সারা রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে বৃদ্ধি হচ্ছে, সেই সময় এক ভাড়াটে নেতা, সে ছিল হচ্ছে আমাদের সরকারি সংগঠনের প্রেসিডেন্ট, পরবর্তীকালে তাকে অন্য জায়গায় সরিয়ে আরেকজনকে প্রেসিডেন্ট করা হলো, যিনি ইতিপূর্বে প্রেসিডেন্ট ছিলেন। আজ পর্যন্ত তিনি ঠিক কি করেছেন আমার জানা নেই। হ্যাঁ, কিন্তু যাই হোক, এতদিনে উনি সব সংগঠনের
সরকারি সংগঠন প্রায় নেই বললেই চলে, কিন্তু তাদের মাইনে সবার বেড়েছে। অথচ পার্শ্ব শিক্ষকদের গাল ভরা একটা সরকারি শিক্ষক সংগঠন আছে, ঠিক আছে, অথচ তারা শুধু সেলফি দিয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মাইনে আর বাড়ে না, খালি ফাইল রেডি, আধিকারিক রেডি, হ্যাঁ, সবকিছু হয়ে যাচ্ছে, তবু নাকি আটকে যাচ্ছে। কিসের জন্য আটকাচ্ছে ভাই? তোমরা তাহলে সরকারি সংগঠন করছো কেন? নাকি বিরোধীদের জন্য আটকে যাচ্ছে? তা বিরোধীরা তো 21 সালের পরে কোনো আন্দোলন করেনি, তাহলে তাহলে বাড়ছে না কেন? ভোটের আগে একটা আবেদন সমাবেশ করেছিল, সেখানে কি কোনো সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল? তাহলে কেন মানাতে বাইরে পড়া দরকার নেই? সারা জীবন ওনারা খালি আলাপ আর আলোচনা চালিয়ে যাবে, এই করতে করতে পার্শ্ব শিক্ষকরা একের পর এক বিনা চিকিৎসায়, অবহেলায়, না খেয়ে তাদের পরিবারগুলো অর্ধভুক্ত অবস্থায় কাটাবে, মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে, টেনশনে হার্ট অ্যাটাক করবে, কিন্তু ওনারা ওনাদের পদে বসে থাকবে। আর গত 27 অক্টোবর আগে যখন আমরা এই পরিস্থিতি দাঁড়িয়ে দেখলাম যে আমাদের পথে নামা ছাড়া কোনো গতি নেই, তখন বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চে বিভিন্ন সংগঠনগুলো মিলে গঠন করে আমরা ঠিক করলাম 25শে নভেম্বর আমরা রাস্তায় একটা সমাবেশ করব। তখন সরকারি সংগঠন যারা করেন তারা আমাদেরকে আহ্বান করলেন যে আপনারা আসুন। সাধারণ পার্শ্ব শিক্ষকরা বললেন যান, আপনারা সবাই একশত হন। সাধারণ পার্শ্ব শিক্ষকের ডাকে সাড়া দিয়ে আমরা গেলাম, আমরা একত্রিত হলাম। কিন্তু সেই মিটিং হলো রুদ্ধদ্বার কক্ষে, ভিডিও হয়েছিল, কে কি বক্তব্য রাখছে। আজকে যিনি সভাপতি, মানে তিনি বক্তব্য রেখেছেন, আমরা বক্তব্য রেখেছি, এবং সভাপতি বললেন যে একটা মোবাইলেই রেকর্ডিং হবে। আমরা বলেছিলাম যে দুটো মোবাইলে রেকর্ডিং হোক, কিন্তু উনি বললেন যে না, প্রত্যেকের বক্তব্য একটা মোবাইলেই রেকর্ডিং হবে। এবং আমরা তখনই জানতাম যে এই রেকর্ডিংটা আমরা কেউ পাবো না। এবং যথারীতি 25 তারিখ কৃষ্ণনগর যখন মিটিং হলো, তখন সভাপতির কাছে যখন ওই ভিডিওটা চাওয়া হলো, এর আগেও চাওয়া হয়েছে, উনি দেননি। উনি তখন বললেন যে না, ওটা আমার ফোন হ্যাং করে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তার কারণ ওই ভিডিওটার মধ্যে সব সত্য কথাগুলো বলা আছে, কি ঘটনা, এই জন্য ওটা ডিলিট হয়ে গেছে। আজকে তিনি নানান রকম কথা বলছেন, ব্যক্তি কুৎসা করবেন না। 25 তারিখে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল যে ফোরাম অক্ষত থাকবে, মাননীয় সরকারি সংগঠনের সভাপতি তিনি আন্দোলনে এখন নামবেন না, ঠিক আছে, এবং আমরা বাদবাকি যারা আছি তারা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নামবো, এবং উনি সরকারের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবেন। কিন্তু আজকে দেখি তিনি সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ উল্টো লিখছেন। আর উনি লিখছেন যে কিছু মানুষ আগে থেকেই প্ল্যান করে এসছে, তারা আন্দোলন করবে। তাই যদি হয় তাহলে 25শে নভেম্বর তো আমাদের ফিক্সড ডেট ছিল আন্দোলন করার, তাহলে আমরা 25শে নভেম্বর আন্দোলন করতে পারতাম। তাহলে আপনাদের টাকায় আমরা আন্দোলনটা বন্ধ করলাম কেন? আর লিখেছেন যে আরেকটা সংগঠন ওনার বক্তব্যকে সমর্থন করেছে। আর তো কোনো সংগঠন নেই এই 4টে সংগঠনের বাইরে, ঠিক আছে, সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, নিখিলবঙ্গ, বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ আর সমন্বয় সমিতি ছাড়া তো আর কোনো সংগঠন পার্শ্ব শিক্ষকদের আছে বলে আমার অন্তত জানা নেই, ঠিক আছে। তা সেই সংগঠনের কে সভাপতি, কে প্রেসিডেন্ট, সেটাও আমার জানা নেই। তা তুমি বললেন যে একটা সংগঠন আমাদের সমর্থন করেছে। এবার কোনো ব্যক্তি যদি সমর্থন করে তার দায়িত্ব আমাদের নয় বা আমার নয়, হ্যাঁ। এবং সেই ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে এখন যদি হঠাৎ সরকার মানে এত বঞ্চনা সত্ত্বেও একদম সরকারের প্রেসিডেন্টের একদম কাছের লোক হয়ে ওঠে, অথচ ইনি যে একটা সময় অনেক নানান রকম বক্তব্য বলেছিল, অনেকে দাবি করেন, ঠিক আছে। সুতরাং তার কথা এখন ধরলে তো হবে না। সাধারণ মানুষের যে দাবি সেটাকে তো ভাবতে হবে যে কি চাইছেন। তাহলে সরকারি সংগঠনের সভাপতি বললেন যে কেউ কুৎসা করবেন না, কেউ কারণে বললেন না, কিন্তু দেখা যাচ্ছে যে উনি একের পর এক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিয়ে বড় করে প্রচার করলেন যে এই ব্যাপার। তাহলে 30 তারিখে 27 তারিখে যে আমরা 27শে অক্টোবর যে আমরা মিটিং করেছিলাম, সেই ভিডিওটা আপনি কেন প্রকাশ করলেন না? কেন বললেন যে সেই ভিডিও ডিলিট হয়ে গেছে প্রকাশ্যে? আর এই যে মিটিংটা হয়েছিল আমাদের যে জায়গাটায়, সেই জায়গার মিটিংয়ে গৌতম বাবু কিন্তু সব শুনেছিল সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। এবং সেই ব্যাপারে গৌতম বাবু একটা অডিও প্রকাশ করেছেন। গৌতম বাবু তো বিরোধী লোক নয়, আমরা নয় বিরোধী লোক, আমরা কেস করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা বিরোধী লোক। গৌতম বাবু তো তৃণমূল পার্শ্ব শিক্ষক করে, তাহলে গৌতম বাবু কি মিথ্যা কথা বলছে? সবাই মিথ্যুক, এই রাজ্যে সবাই মিথ্যুক। একমাত্র সৎ এবং সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে উনি পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে, সেটা সরকারি সংগঠনের সভাপতি। আপনার সংগঠনের লোকই আপনার বিপক্ষে, আপনার সঙ্গে আপনার সংগঠনে যারা আছে তারাই তো বিপক্ষে। আপনি 27 তারিখ যখন মিটিং করলেন তখন আপনার সংগঠনের বুবাই, সেলিম, জীব এদেরকে সবাইকে নিয়ে করলেন, কিন্তু 25 তারিখ যখন আপনি কৃষ্ণনগরে মিটিং করলেন তখন তারা সবাই বাদ।
ঠিক আছে? সুতরাং এই যে আপনার যে ব্যবহার, এই যে আপনার যে মানে দ্বিমুখী একটা মানসিকতা, এটা পার্শ্ব শিক্ষকদের ক্ষতির কারণ হচ্ছে। আপনি আন্দোলন করবেন না, করবেন না। আপনি ১ মাস ধরে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারলেন না। ২৭ তারিখ কি সিদ্ধান্ত হয়েছিল? যে এই ১ মাসের মধ্যে যদি আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্তে না পৌঁছাতে পারি, তাহলে আমরা আন্দোলনে নামবো। সেই লিখিত কপি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, পার্শ্ব শিক্ষকরা দেখুক। আপনি পার্শ্ব শিক্ষকদের বিচারের ভার ছেড়ে দিয়েছেন। পার্শ্ব শিক্ষক বিচার করুক না। যে আজকে ২০১১ থেকে ২০২৪ তার মধ্যে ৮ বছর ধরে আপনি সভাপতি। কি দিতে পেরেছেন? তারা যদি মনে করে ঘরে বসে থাকে, মাইনে বাড়ার দরকার নেই, থাকবে। সবার মাইনে বেড়েছে, তারা যদি সেটাই খুশি থাকে তাহলে থাকবে। কারণ এর আগে আপনার দলের সংগঠনেরই নেতা মন্ত্রী বলেছেন ভোটের আগে সব রেডি, ভোটে এম্বার্গোর জন্য ঘোষণা করা যাচ্ছে না। তা ভোট চলে গেছে, তো আজকে ৭-৮ মাস হয়ে গেছে, উপনির্বাচন হয়ে গেল, তাহলে এখন কেন পাচ্ছেন না? ডায়মন্ড হারবারে বলেছিল, বারাসাতে বলেছিল, তারপর আপনার নেতা মন্ত্রী অন ক্যামেরায় বলেছিল পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফার হয়ে যাবে, সেটাও হলো না। আপনার আপনার নেতা মন্ত্রীরাই বলেছিল যে মুর্শিদাবাদের মিটিংয়ে দাঁড়িয়ে যে মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে, তাহলে এখন কেন হয়নি? এখন কেন আপনার নেতা মন্ত্রী আপনার সঙ্গে, আপনার দলের নেতা মন্ত্রী, আপনি আপনার দলের সংগঠনের সভাপতি আপনার সাথে দেখা হচ্ছে না কেন? এখন আপনি বলছেন যে আমরা বিরোধীরা সব রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি। আরে ভাই, গণতন্ত্রের কতদিন সহ্য করব? আপনাকে তো স্পেস দেওয়া হয়েছে, এতদিন ধরে তো আপনি চেষ্টা করেছেন। কি চেষ্টা করেছেন? ১ মাস হয়ে গেল আপনি একটা আপনার সংগঠনের সভাপতি হিসাবে মন্ত্রীর সাথে দেখা করতে পারেন না। পার্শ্ব শিক্ষকরা কি সারা জীবন আঙুল চুষবে আর অন্য লোকের মাইনে পারবে, আর আপনি সারা জীবন সভাপতি থাকবেন আর আপনার নিজেদের মধ্যে গোষ্ঠী বিবাদ করবেন? আর আরেকজনের কথা আমি বলবো না, তার কারণ তিনি আর পরশুদিন রিটায়ার করে যাবেন। ঠিক আছে? মধুমিতাদি যেমন অবসর নিয়ে চলে গেছে, সে আর পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে মাথা ঘামায় না। আমিও আশা করবো যে গোপালবাবু, নামটাই বললাম, যে ওনার ৩০ তারিখ অবসর, কেউ ওনাকে আর ব্যক্তি আক্রমণ করবেন না। ৩০ তারিখের পর গোপালবাবু আর পার্শ্ব শিক্ষকের ব্যাপারে আশা করি মাথা ঘামাবেন না। আপনার অবসর জীবন ভালো কাটুক, আপনি সুখে শান্তিতে থাকুন, আর আমাদের বিষয়টা আমাদেরকে ভাবতে দিন। ঠিক আছে? দল আপনি করুন, দলের বিষয় আপনি দলে বলবেন। ঠিক আছে? পার্শ্ব শিক্ষকদের বিষয়ে আপনার মাথা ঘামিয়ে লাভ নেই আর। হ্যাঁ, কারণ আপনি তো এই পেশাটা থেকে অবসর নিচ্ছেন। যারা এই পেশায় এখনো আমরা আছি, থাকবো, তারা আমরা এই বিষয়টা ভাববো যে সরকারের কাছ থেকে আমরা কিভাবে আদায় করব। ঠিক আছে? সরকারি সংগঠনের সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকবে না থাকবে, এই বিষয়ে আপনি যেভাবে লিখছেন, এগুলো সঠিক নয়। কারণ সেদিনের সিদ্ধান্ত আর আপনাদের দুজনের বক্তব্য এক নয়। এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এরপর পার্শ্ব শিক্ষক শিক্ষকের উপর ছেড়ে দিলাম। কে সৎ, কে সততার সাথে চলে, কারা সত্যবাদী, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝুক যে ৯-১০ হাজার টাকায় সংসার চালাবে, না আগামী দিনে মাইনে বৃদ্ধির জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় নামবে। আমরা তো সরকারের বিরোধিতা করার জন্য রাস্তায় নামছি না, সরকারের সঙ্গে লড়াই করার জন্য রাস্তায় নামছি না, সরকারের সঙ্গে যুদ্ধ করার জন্য রাস্তায় নামছি না। আমাদের পেশার নিরিখে, পেটের তাগিদে, পরিবারের তাগিদে, বাঁচার তাগিদে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা রাস্তায় নামছি। এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আমাদের সেই আশা এবং ভরসা আছে যে ওনার কাছে সঠিকভাবে যদি আমরা পৌঁছতে পারি, আমাদের মাইনে নিশ্চয়ই আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ ১-৩-২০২৪-এর যে অর্ডার আছে, সেই অর্ডারের ভিত্তিতে আমাদের মাইনে বাড়বে। আশা করি পশ্চিমবঙ্গের সকল বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমার এই বক্তব্যের মাধ্যমে তারা সমৃদ্ধ হবেন, এবং আগামী ৬ই ডিসেম্বর আপনারা কলকাতায় আসবেন, এবং যারা এর বিরোধিতা করছেন তাদেরকে উপযুক্ত জবাব আপনার অভিজ্ঞতার মাধ্যমে দেবেন। ধন্যবাদ। বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ জিন্দাবাদ।